তো গত কয়েক বছর ধরে রক্তদান শিবির হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়। সেই রক্তই ভিন রাজ্যে রফতানি হয়েছে। মানুষকে উপহার দিয়ে, টাকা গুঁজে দিয়ে হাতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, কাউন্সিলর থেকে আরম্ভ করে বেসরকারিভাবে বিভিন্ন রক্তদান শিবির হয়েছে। হাজার হাজার রক্তদান শিবির জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়। সেই রক্তদান শিবির থেকে রক্ত বিক্রি করা হয়েছে টাকা দিয়ে। রক্ত নিয়ে সেই রক্ত বিক্রি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়েছে। দানের রক্ত সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে, কারণ আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ব্লাড ব্যাংকগুলোতে, বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চলেছে। অভিজিৎ, গোটা দিন ধরে আমরা দেখাচ্ছি, এখনো পর্যন্ত জানা গেল যে কারা এর সঙ্গে সঙ্গে জড়িত, কোথায় যেত রক্ত, কিভাবে বিক্রি হতো, কোন নেটওয়ার্কে। অয়ন, যেটা প্রথমেই বলে রাখি, এই মাসের শুরুতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা মথুরাপুর দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে তারা অভিযান করেছিল এবং সেখানে গিয়ে তারা নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছিল যে সেখানে গন্ডগোল আছে এবং সেখান থেকে তারা দেখতে পায় যে পয়সার বিনিময়ে দামি দামি উপহার, পেডেস্ট্রাল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, এইসবের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করা হয়েছে এবং সেই রক্তদান শিবিরের যে রক্ত, সেই রক্ত বাইরে বিক্রি করা হয়েছে। এবং এরপরেই সেই ব্লাড ব্যাংকের, মথুরাপুরের ওই বেসরকারি ব্লাড ব্যাংকের সূত্রে প্রথমে ভবানীপুর পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে হানা দেওয়া হয়। সেখানেও দেখা যায় যে রক্তদান শিবির থেকে যে রক্ত সংগ্রহ করা হয়েছে আর পেশেন্টদের, রোগীর পরিবারকে যে রক্ত দেওয়া হয়েছে তার মধ্যে বিস্তর গরমিল। কয়েক হাজার লিটার লোহিত রক্তকণিকা, আরবিসি, সেগুলো বিহার, ইউপি, ঝাড়খণ্ডে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকায়। এবং শুধু তাই নয়, 5টি বহুজাতিক সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানিকে প্লাজমা বিক্রি করা হয়েছে। এবং শুধু ভবানীপুর পদ্মপুকুরের এই বেসরকারি ব্লাড ব্যাংক নয়, তার সঙ্গে যোধপুর পার্কের একটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, আমাদের সিআইটি রোড লিন্টন স্ট্রিটের একটা অত্যন্ত নামজাদা বেসরকারি ব্লাড ব্যাংক। এবং এরপরেই গতকাল গভীর রাত থেকে আজ স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে অভিযান চালায়, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক, যেখানে বর্ধমানের অন্ডাল থেকে শুরু করে রানীগঞ্জ রয়েছে, কালনা রয়েছে, কাটোয়া রয়েছে, হাওড়া রয়েছে, আর আমাদের বেলেঘাটার সেল ট্যাক্সের বিপরীতে যে একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানেও আজকে অভিযান চালানো হয়। এবং সেখান থেকে বিক্রি হয়েছে, তার সঙ্গে রক্তও বিক্রি হয়েছে, আর সেই রক্তই বিক্রি হচ্ছে ভিন রাজ্যে। সমাজের কথা ভেবে রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিচ্ছি আপনি, আর সেই রক্ত বিক্রি হয়ে যাচ্ছে ভিন রাজ্যে। সব নিয়ম নীতি শিখে তুলে কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে গত কয়েক বছরে পালাবদলের আগে। আর দেখুন, এবার কাগজপত্রের ঠিক নেই, রাজ্য কেন্দ্রের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো নিয়ম নিতে হয়, কিন্তু কোনো প্রয়োজন নেই। রক্তদাতার থেকেও বিক্রি হওয়া রক্তের পরিমাণ বেশি কি করে হয়? কোনো অনুমতি ছাড়া কোটি কোটি টাকার প্লাজমা বিক্রি। আর কি কি হয়েছে? আর নিয়ম মেনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বিক্রি করা যায়। সরকারি নিয়ম বলছে যে প্রয়োজনের থেকে বেশি রক্ত রাজ্য কেন্দ্রের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অনুমতি নিয়ে বিক্রি করা যায়, কিন্তু অনুমতি না পেলে বিক্রি অসম্ভব। অনুমতি নিয়ে প্লাজমাও বিক্রি সম্ভব, কিন্তু সব নিয়ম নীতি তো মানাই হয়নি। ব্লাড ব্যাংক মালিকরা গাইডলাইন নিয়েই প্রশ্ন তুলেছেন। কি বলছেন দেখুন। এটা কি বলবো বলুন, এটা তো টেকনিক্যালি অনেক কিছু ওরাও বলতে পারে, আমরাও বলতে পারি। হ্যাঁ, এটা তো একটা অনুমতি নেওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, অনুমতির তো অনেকগুলো চিঠি দিয়েছি, তো সেই চিঠির কপিগুলো আমরা ওদের পাঠিয়ে দিয়েছি। সরকার উত্তর দেয়নি, তাই নাকি রক্ত বিক্রি করা হয়েছে। তবে দুর্নীতির খবর পেয়ে অ্যাকশনে নেমে পড়েছে স্বাস্থ্য দপ্তর। একসঙ্গে একাধিক জেলায় অভিযান শুরু হয়েছে। নজর রয়েছে কলকাতার 7টি বেসরকারি ব্লাড ব্যাংকের ওপর। দেখুন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় কি বলছেন। প্রত্যেকটা লোকালয়ে পুজো হচ্ছে, নেবারহুডে পুজো হচ্ছে। আমি বলে দিয়েছি, দুর্গা পুজোর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী পুজো ডিস্টার্ব করছি না। একাদশী, দ্বাদশী, এই দিনগুলো আমি বারবার স্বাস্থ্য দপ্তরকে বলছি, আপনারা সামাজিক নাচ গান নাটক করছেন,
একটা রক্তদান শিবির করুন, যাতে সেই সময় রক্তটা পায়। ও সময় প্রবণতা কিসের? ডেঙ্গি। প্রচুর ক্ষেত্রে অনুচক্রিকা লাগছে, দিতে পারছি না। ক্লাবগুলো সেই সময় কিছু করছে না পুজো ছাড়া। রক্তের যে ব্যাংকগুলো সেগুলো সেরকম শুকনো যাচ্ছে। তো সেই জন্য ভরিয়ে রাখার আমার একটা আবেদন সমাজের কাছে, ক্লাবেদের কাছে। আরে যে বললাম, অ্যাকশনে নেমে পড়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জেলায় জেলায় আজকে অভিযান। বিভিন্ন ব্লাড ব্যাংকে তদন্তে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ব্লাড ব্যাংক থেকে কিভাবে ব্লাড বিক্রি হয়েছে, কিভাবে কোন কোন জেলায় কটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, কি কি দেওয়া হতো ব্লাড ব্যাংকে যারা আসতেন রক্তদাতা তাদেরকে। নিয়ম হচ্ছে খাবার এবং সার্টিফিকেট, এই দুটো দেওয়ার। কিন্তু এখানে টাকা গুঁজে দেওয়া হতো হাতে, বিভিন্ন ধরনের উপহার দেওয়া হতো যারা রক্তদাতা রক্ত দিতে যেতেন। আজকে সেই সব ভুইফোড়দের খোঁজে একাধিক ব্লাড ব্যাংক থেকে ভিন রাজ্যে বিক্রির অভিযোগ, রক্ত বিক্রির চক্র ধরতে স্বাস্থ্য দফতরের অভিযান। হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জে অভিযান, পূর্ব বর্ধমান, অন্ডালেও স্বাস্থ্য দফতরের হানা। আগেও কলকাতার 3 ব্লাড ব্যাংকে অভিযান। বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক, এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম। রক্তদান করার পরে যে দান করেছে তাকে আমরা একটা খাবার দিই, আর কোনো উপহার দিই না। একটা গোলাপ ফুল দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, বা একটা ব্যাজ এবং একটি সার্টিফিকেট। পেডেস্টাল ফ্যান দেওয়া হয়েছিল, মিক্সার গ্রাইন্ডার দেওয়া হয়েছিল, দেওয়ালের ঘড়ি দেওয়া হয়েছিল, কিছু ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছিল। টাকার বিনিময়ে রক্ত সংগ্রহ করার পরে রক্তটি পাচার করে বহু অঙ্কের মাত্রায় এবং চলে যায় ঝাড়খণ্ডে এবং বিহারে। পুরোটাই ধরা পড়েছে, 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে। মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে, ভবানীপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। দোষীরা বেল নিয়েছে, কেন বেলেবেল অফেন্সে রয়েছে। বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে। দোষীরা যদি দোষী সাব্যস্ত করা যায়, যেটা হওয়ার হাই চান্স, দোষীদের শাস্তি হবে। আমফানে দুর্নীতির আতুর ঘর। আমফানে ঘর দেওয়া নিয়ে 13টা বেনিয়ম, 13টা বেআইনি কাজ হয়েছে, 13 রকমের। এবং জানবেন কত কোটি টাকা অন্যের অ্যাকাউন্টে গেছে, মানে তৃণমূল নেতাদের পকেটে গেছে। আসলে যাদের প্রয়োজন, যাদের ঘর ভেঙেছে, তাদের ঘর তৈরির জন্যই এই আমফানের ঘরের ব্যবস্থা হয়েছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কত বড় দুর্নীতি হয়েছে এই আতুর ঘর, বলা হচ্ছে দুর্নীতির আতুর ঘর আমফানের ঘর নিয়ে? দেখো, শুধুমাত্র ঘর তৈরির জন্য যে অনুদান সেই সময় কেন্দ্রীয় সরকার দিয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারকে, সেখানে দেখা যাচ্ছে সিএজির যে রিপোর্ট, অর্থাৎ ক্যাগের যে রিপোর্ট ইতিমধ্যেই বিধানসভায় টেবিলে প্লেস করা হয়েছে, যে রিপোর্ট নিয়ে আগামী দিনে বিধানসভায় আলোচনা হবে, সেই রিপোর্টের বেশ কিছু অংশ আমাদের হাতে এসেছে এবং দেখা যাচ্ছে ঘর তৈরির অনুদান নিয়ে 13 দফা অনিয়ম হয়েছে। এই যে 13 দফা অনিয়ম, সেখানে সিএজির রিপোর্টে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে, প্রথমত বলা হচ্ছে যে ক্ষয়ক্ষতির যে মূল্যায়ন করা হয়েছিল সেই মূল্যায়নে গড়মিল ছিল। তার কারণ তুমি শুনলে অবাক হবে, পুরুলিয়া জেলায় নাকি আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়ি, এবং সেই কারণে পুরুলিয়া জেলায় আমফানের ক্ষতিগ্রস্তদের বাড়ির টাকা সব থেকে বেশি বরাদ্দ করা হয়েছিল, এমনটাই সিএজির অডিট রিপোর্টে দাবি করা হচ্ছে। কোথায় হয়েছে আর কতদূর পুরুলিয়া কোথায় এফেক্ট করতে পারে, অবিশ্বাস্য। হ্যাঁ সোমরাজ। একদমই ঠিক, কারণ সিএজির অডিট রিপোর্টে বলা হচ্ছে যে ভৌগোলিকগতভাবে দেখতে গেলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে তার প্রভাব বেশি পড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পুরুলিয়া জেলায় কি করে বেশি প্রভাব পড়ছে, এই প্রশ্নও তোলা হয়েছে সিএজির অডিট রিপোর্টে। এছাড়াও কি বলা হচ্ছে যে ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে অনুদান দেওয়া হয়েছে। অর্থাৎ তৎকালীন সরকার প্রথম দফায় কাঁচা বাড়ির জন্য 20,000 টাকা অনুদান দিয়েছিল, তারপরে আবার সেই নির্দেশিকা সংশোধন করে আংশিক যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল কাঁচা বাড়ির তাদের 5,000 টাকা দেওয়া হয়েছে, এবং পুরো ক্ষতিগ্রস্ত যাদের হয়েছে তাদের 20,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে সিএজির অডিট রিপোর্টে স্পষ্ট করে যে এই যে 1948 কোটি টাকারও বেশি টাকা এই শুধুমাত্র বাড়ি তৈরির জন্য অনুমোদন করা হয়েছিল, সেখানে সরকারের এই নীতির জন্য
25% কাছাকাছি উপভোক্তা তারা 1000 কোটি টাকা পেয়ে গেল, আর বাকি 75% উপভোক্তা তারা 900 কোটির কাছাকাছি পেল। অর্থাৎ এইখানে একটা বৈষম্যের নীতি তৈরি করা হলো, এবং এই বৈষম্যের নীতি কোনোদিনই বিপর্যয় মোকাবিলার যে আইন রয়েছে তা ঠিক নয়, এটাই সিএজি অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কি বলা হচ্ছে, সিএজির অডিট রিপোর্টে বলা হচ্ছে যারা অযোগ্য ব্যক্তি অর্থাৎ যারা পাওয়ার যোগ্য নয়, কারণ এই ক্ষতিপূরণ কারা পাবেন তা নিয়েও নির্দিষ্ট গাইডলাইন সেই সময় দেওয়া ছিল, কিন্তু সেখানেও বলা হচ্ছে 251 কোটি টাকারও বেশি টাকা অযোগ্য ব্যক্তিদের কাছে চলে গিয়েছিল। যদিও সেই টাকার তারা ফেরানোর কথা বলেছিল, অর্থাৎ তারা বলা হচ্ছে যে এটা শুধুমাত্র কয়েকটা জেলার তথ্য, আরও কিছু জেলার তথ্য তারা পায়নি। অর্থাৎ ক্যাগের সিএজি অডিট যখন শুরু হয় সেই সময় আধিকারিকরা রাজ্য সরকারের কাছ থেকে কিছু কিছু তথ্য চেয়েছিল, কিন্তু পুরো তথ্য তারা পাননি। যে তথ্য পেয়েছে সেই তথ্যের ভিত্তিতেই তারা এই রিপোর্ট তৈরি করেছে, অর্থাৎ সম্পূর্ণ তথ্য কিন্তু তারা পায়নি, এমনটাই তারা রিপোর্টে দাবি করছে। এছাড়াও কি বলা হচ্ছে, যেটা মারাত্মক অভিযোগ, যে ট্রেজারির মাধ্যমে টাকা দেওয়া হয়নি, টাকা দেওয়া হয়েছিল ব্যাংক মারফত। কারণ তুমি জানো সরকারি কোনো অর্থ সেটা ট্রেজারির মাধ্যমেই দেওয়া হয়েছে। একদম। এক্ষেত্রে কি করা হয়েছিল, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ট্রেজারি ব্যবস্থাকে ব্যবহার না করে সেই ট্রেজারি থেকে টাকা তুলে ব্যাংকে টাকা রাখা হয় এবং ব্যাংক মারফত উপভোক্তাদের কাছে টাকা পাঠানো। এবং শুধু না, অডিট রিপোর্ট এটাও বলা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনা জেলায় 21শে জানুয়ারি 2022 সাল পর্যন্ত 34 কোটি টাকারও বেশি টাকা অব্যবহৃত অবস্থায় পড়েছিল, আমদানির টাকা। কিন্তু সেই সময় দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন সেই টাকা অব্যবহৃত অবস্থা পড়ে থাকলে ইউটিলাইজেশন সার্টিফিকেট তারা দিয়ে দেয়। এখানেও প্রশ্ন তোলা হচ্ছে সিএজির অডিটে। আরো কি বলা হচ্ছে, যে সন্দেহজনক যারা ব্যাংক অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের অ্যাকাউন্টেও প্রায় 17 লক্ষ টাকা পৌঁছে গেল। আবার একই ছবি ব্যবহার করা হচ্ছে, একই ছবি ব্যবহার করে একাধিকবার আবেদন জানানো হয়েছে টাকা দেওয়ার জন্য এবং তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে গিয়েছে। আর যাদের ক্ষয়ক্ষতি হয়নি তাদের অ্যাকাউন্টেও নাকি আমফানের টাকা পৌঁছে গিয়েছিল। সেই সংখ্যাটা 1576 জন এবং তার পরিমাণ প্রায় 94 লক্ষ টাকা। মানে টোটাল 250 কোটি টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেল। কারা নিল নিশ্চয়ই পরবর্তীকালে খতিয়ে দেখা হবে, তাদের নামও উঠে আসবে। ক্যাগ রিপোর্টে কি ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ, এর আগেও আমরা দেখিয়েছিলাম এই আমফানের দুর্নীতি। দেখুন, ক্যাগ রিপোর্টে ঘুঘুর বাসার ইঙ্গিত। তৃণমূল জামানায় বাংলায় আছড়ে পড়েছিল আমফান ঝড়। রাজ্যে পালাবদলের পর এবার আমফানের ত্রাণ ঘিরে ঝড়। ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ, কেন্দ্রের ক্ষতিপূরণের টাকা নয়ছয়ের অভিযোগ, ক্ষতিপূরণের হিসেবে নাকি ভূতেদের দাপট। 25শে জুলাই শনিবার বিধানসভায় ক্যাগ রিপোর্ট প্রকাশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। 28টি সিএজি রিপোর্ট পেশ করতে যাব। সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। এই ক্যাগ রিপোর্টেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। 2020 সালে আমফানে ক্ষতিগ্রস্ত রাজ্যের 16 জেলা। ক্ষতিপূরণ বাবদ 35,018 কোটি টাকা দাবি করে তৃণমূল সরকার। 2,708 কোটি টাকা দেওয়ার সুপারিশ কেন্দ্রের। ক্যাগ রিপোর্টে দাবি ক্ষয়ক্ষতির অঙ্ক বাড়িয়ে দেখানো হয়েছে। 1,44,175 ভুতুড়ে অ্যাকাউন্টে ত্রাণের টাকা ঢুকেছে। ভুতুড়ে অ্যাকাউন্টে ঢুকেছে 125 কোটি 7 লক্ষ টাকা। শুধু তাই নয়, আমফানের টাকা দিতে তার আগের ঘূর্ণিঝড় বুলবুলের উপভোক্তাদের তালিকা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। বুলবুলের তালিকার 5,627 জনকে আমফান অনুদান দেওয়ার অভিযোগ। বুলবুলে ক্ষতিগ্রস্তদের আমফান ত্রাণের 2,82 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বছরের পর বছর ক্যাগ রিপোর্ট সামনে আনেনি তৃণমূল সরকার। বিজেপির প্রশ্ন, তবে কি দুর্নীতি ঢাকতেই বঞ্চনাকে হাতিয়ার করা হয়? ধিক্কার জানানোর কোনো ভাষা আমার নেই। আর প্রধানমন্ত্রীকে আবেদন করব, প্লিজ টেক সিরিয়াস কেয়ার, বারবার বেঙ্গল যেন বঞ্চিত না হয়। তো আমফানে কি টাকা দিয়েছেন আপনারা? আমাদের কিচ্ছু দেন না, মুখে বড় বড় কথা বলেন। এক খাতে টাকা অন্য খাতে কিভাবে? পালাবদলের পরে বিধানসভায় আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী।
তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। আমফান হোক আর রামফান হোক, একটাই ফান, সেটা হলো তৃণমূলের লুট। সর্বত্র ওরা করে গেছে, পাহাড় থেকে সাগর। তৃণমূলের একদলীয় একচেটিয়া আধিপত্য, আর তার সঙ্গে 75-25 লুট লুট লুট। সব দুর্নীতি হয়েছে, যারা পাওয়ার কথা তারা পায়নি, যাদের বাড়ি ভেঙেছিল আমফানে তারা পায়নি, অন্য লোক, প্রধান পঞ্চায়েত, তার স্ত্রী, তার ভাই, ভাইপো, ভাগ্নে তারা পেয়েছিল। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বীকার করেছে, হ্যাঁ ভুল করে কিছু টাকা চলে গেছে, সংশোধন হয়নি, যারা নিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, সে টাকা ফেরত নেওয়া হয়নি। আর এই জন্যই, এই দুর্নীতির জন্যই 4 বছর নারেগার কাজ বন্ধ ছিল। যতটুকু যা দেখতে পাচ্ছি আর কি, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার। মানুষ এই সব কাণ্ডের জন্যই ধুয়ে মুছে দিয়েছেন। যাকে বলে পুকুর চুরি ছোট কথা, এ তো সাগর চুরি হয়েছে। আর একটা সরকার যদি এই সাগর চুরিতে নেতৃত্ব দিয়ে থাকেন, যারা দায়িত্বে ছিলেন, সমস্ত রাস্তা কিন্তু তাদের অবধি পৌঁছবে। অল রোডস লিড টু রোম। যে দফতরে যাদের বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্ট অফিসার এবং ব্যক্তিরা, তারা যতক্ষণ না এটার ক্লারিফিকেশন দিচ্ছেন, ততক্ষণ এটাকে ধ্রুব সত্য বলে ধরে নিয়ে ব্যাখ্যা এইভাবে করা সম্ভব নয়। তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বা ইদানিং ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন, তাদের দপ্তরগুলো নিয়ে ক্যাগ কতটা কি পর্যালোচনা করলো, নাকি সে ব্যাপারে 7 খুন মাপ, তো সেটাও তো দেখতে হবে। ফলে এই যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হওয়ার কথা। তবে তার আগে শুধুমাত্র আমফানের ক্ষেত্রেই যে বিপুল পরিমাণ দুর্নীতি ধরা পড়েছে, তা দেখে সকলেই হতবাক। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আমফান, দুর্যোগ, সেই দুর্যোগে পকেট ভরেছে তৃণমূল নেতাদের, এরকমটাই অভিযোগ। কোটি কোটি টাকার দুর্নীতি। এবং স্থানীয় বাসিন্দারা যারা ভুক্তভোগী, তারা বলছেন এই দুর্নীতির জালে কি না বাদ গেছে, কিছুই বাদ যায়নি। দেখুন, ক্ষতি প্রচুর হয়েছে। আমার মাটির ঘর ছিল, ঘরও ভেঙে গেছিল। যে সরকার ছিল টাকা আমাদের দেয়নি, ওরা সব টাকা ভাগ করে নিয়েছে, সাধারণ মানুষ কোন টাকা পায়নি। ওরা 9-6 করে দিয়েছে টাকাগুলো, নিজে নিজে ভাগ করে নিয়েছে সবাই। বাড়ি দেয়নি? না না, নাম এসেছিল তো আমাদের বাড়ি দেয়নি, বলে ওটা ওয়েটিং লিস্টে আছে। আমার এতটা পর্যন্ত জল, আমার ঘরে মোটামুটি সব ভরা। ওরা নিজেরা দেখেছে, দেখার পরেও আমার ওই বুলুমন্ডল ঘাড়ে হাত দিয়ে বলছে তোর তো কোনো ক্ষতি হয়নি, তোর তো কিছু প্রয়োজন নেই, তুই তো বড় লোক মানুষ। একটা তিরপল কি, একটা ঘরে একটা ছেঁড়া অন্তত পক্ষে চপ্পল পর্যন্ত দূরের কথা, একটা বস্তা পর্যন্ত আসে। টাকা পয়সা তো দূর কি বাদ, যে চাল এসছে, এমনকি বিজেপি সংস্থা থেকে যখন এখানে খাবার দিতে এসে তাদের খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। দুর্নীতি মানে কি, একটা ঘর 3-4জনকে দিয়েছে, একটা কাটমানি খেয়েছে 10,000, 20,000, 25,000 টাকা করে কাটমানি খেয়েছে। আপনাকে কি বলবে, এই যে এখানে সত্য পরামানিক, এখানে যার যার জায়গা দিয়েছে, যা কিছু করেছে সবকিছু সব ডুপ্লিকেট। অঞ্চল থেকে বলা হয়েছিল ঝড়ের পরে যেসব জমিগুলো কলা ছিল, সেগুলা তার দাগ নম্বর, পর্চা রেকর্ড তুলে তাই এডি অফিসে জমা দেওয়ার জন্য। তা আমরা সবাই তার কথা মতো কাগজপত্র সব তোলার পরে এডি অফিসে সব জমা দিয়েছি। সেসব টাকা পাইনি, বরঞ্চ যাদের কলা বাগান ছিলই না হয়তো তারাই বেশি পেয়েছে। কাগজপত্র জমা দেওয়া হয়েছিল, সবই হলো, সব শোনা গেল যে পাবো, তো কিছুই পাইনি। আবার এদিকে দেখছি যারা জমি আছে, অথচ কলা বাগান ছিল না, তারাই হয়তো সব পয়সাগুলো পেয়েছে। আমাদের তো পুরা ধুলিসাৎ হয়ে গেছিল, সেসব এক কানা করে কিছু পাইনি আর কি। এখনো তো পঞ্চায়েত আছে অনেক তৃণমূলের দখলে, পুরসভা আছে তৃণমূলের দখলে। সেই সমস্ত জায়গায় কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজিতে 0 টলারেন্স। আর তাই চালু হলো হেল্পলাইন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। মাননীয় মুখ্য সচিব মহোদয় 4টি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন, যেই নাম্বারগুলি একটি হলো 1800 3450166, 1800 3450167, 1800 3450168, 1800 3450169।
সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় ভুগলে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না, তো সেজন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কি সমস্যা চলছে, নাহলে সমাধান কি করে করবো। এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এইভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। যে কোনো ধরনের অপরাধমূলক কাজের জন্য তার সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। প্রথম দিনেই একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই হচ্ছে নবান্ন গ্রাউন্ড ফ্লোরের মূল যে ঘর, এটাই হচ্ছে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের মধ্যেই ফোন আসবে এবং নির্দিষ্ট যে টোল ফ্রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে সিন্ডিকেট রাজ, কাটমানি, অবৈধ টোল ট্যাক্স এবং বেআইনি চোলাই মদ, এই সম্পর্কিত আলাদা আলাদা 4টি টোল ফ্রি নাম্বার প্রকাশ করা হয়েছে। নাগরিকরা এখানে যে কোনো ধরনের অভিযোগ জানাতে পারবে। শুধু অভিযোগ জানানোই নয়, অভিযোগ জানানোর পাশাপাশি তৎক্ষণাৎ এই কন্ট্রোল রুম থেকেই পুরো বিষয়টি কিন্তু নির্দিষ্ট যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হবে এবং সেখানে তদন্ত করে যে অভিযোগ সামনে আসে সেই ব্যাপারে তদন্ত শুরু করবে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিন থেকে জিরো টলারেন্স নীতির কথা বলেছিলেন, আর এবার চালু হয়ে গেল নাগরিকদের জন্য টোল ফ্রি নাম্বার। ক্যামেরায় বিপুলের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, নবান্ন। আর আজকেই ভবানী ভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন উত্তরপ্রদেশ মডেলেই এ রাজ্যে পুলিশ নিয়োগ হবে। প্রায় 1 লক্ষ পুলিশের নিয়োগ। বহু এখনো পর্যন্ত পুলিশের চাকরিতে খালি রয়েছে পদ এবং সেই কারণেই এখন ভবানী ভবন থেকে কিছুক্ষণ আগে তিনি ঘোষণা করলেন যেভাবে উত্তরপ্রদেশে জনসংখ্যার ভিত্তিতে পুলিশ নিয়োগ হয়েছে সেইভাবেই জনসংখ্যার ভিত্তিতে এখানেও জনঘনত্বের ভিত্তিতে এই রাজ্যেও পুলিশ নিয়োগ হবে। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে